2018 না 2019 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে শুরু করেছিলাম স্টেট ব্যাংকে কমপ্লেন পাঠানো চেয়ারম্যানকে। 2019 সালের 28শে মে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এই 3.5 মাস ধরে 8টা কমপ্লেন পাঠিয়েছিলাম। সেটার লিস্ট আলাদা করেছি। এবার যখন বুঝতে পারলাম যে স্টেট ব্যাংক আর করবে না, তখন স্টেট ব্যাংককে জানিয়ে দিয়েছি শেষ দুটো কমপ্লেন্টে যে আমার মনে হচ্ছে স্টেট ব্যাংক কিছু করবে না আমার জন্য, তাই আমি দেশের অন্যান্য প্ল্যাটফর্মে, উপযুক্ত প্ল্যাটফর্মে আমি চেষ্টা করব এটার বিচার পাওয়ার। প্রথম কমপ্লেন্ট আমি করেছিলাম ব্যাংকিং অম্বুডসম্যান, 15 জুন 2019, ব্যাংকিং অম্বুডসম্যান, আরবিআই, কলকাতার। এরা কেউ আমার প্রবলেম সলভ করেনি। আমি কাকে কাকে পাঠিয়েছিলাম সেটা দেখাচ্ছি। তারপরে পাঠালাম 22/6/2019, প্রাইম মিনিস্টার্স অফিস, পিএমও, যেখানে সব কিছুই আছে ডিটেলস। এখানে আমার কমপ্লেন্টের অংশটাও আছে, আবার নিচে কি রেজাল্ট হয়েছে, স্টেট ব্যাংক থেকে কেস ক্লোজ করে দিয়েছে, ডেট অফ অ্যাকশন 5/8/2019। এখানে বলেছে একটা রিপোর্টের ভিত্তিতে অ্যাটাচ কপি প্লিজ নেচার রিয়াকশন। দুটো রিপোর্ট দিয়েছে, ওই রিপোর্ট দুটো দেখে দিচ্ছি আলাদা করে। ওই রিপোর্ট দুটোর ভিত্তিতেই মিথ্যা রিপোর্ট, যার মধ্যে মিথ্যা রিপোর্ট বলতে আসল কমপ্লেনগুলোর কথাই তো লেখায় নাই। ওই দুটো রিপোর্টের ভিত্তিতেই সমস্ত কমপ্লেনের রিপোর্ট রিপ্লাই হয়ে গেছে স্টেট ব্যাংকের দিক থেকে, নো মেরিট, কেস ক্লোজড। এবং আমি যাদের কাছে পাঠিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্টে, যে পিএমও, তারপরে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ফাইন্যান্স মিনিস্ট্রি, তারপরে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এই ধরনের, তারা কেউ আর কিছু করেনি। আমি রিভিউয়ের আবেদন করলেও স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই না পেয়ে বা রিড্রেস না পেয়ে স্টেট ব্যাংকের কাছ থেকে, মানে এইসব ডিপার্টমেন্ট থেকে স্টেট ব্যাংকে যে নির্দেশ পাঠানো হয়েছে আমার কমপ্লেন্টের ভিত্তিতে, তার উত্তরে যে অনলাইনেই আমি দেখেছি রিপ্লাইগুলো স্টেট ব্যাংকের, ও কেস সঙ্গে সঙ্গে ক্লোজ করে দিয়েছে, নো মেরিট, কেস ক্লোজড, এগুলো সবগুলি আছে। এটা 2 নম্বরটা পিএমওতে 22/6/2019। 3 নম্বরটা পিএমওর ভিত্তিতে, এটা হচ্ছে রিভিউয়ের, অ্যাপ্লাই ফর রিভিউ, অ্যাপিল এগেনস্ট দ্য অ্যাকশন টেকেন। এই যে পিএমও পিজি প্রথম যেটা ছিল 0336775, 22/6/2019, ওইটার রিপ্লাই ওই কেস ক্লোজ করে দিয়েছে, নো মেরিট, কেস ক্লোজ। তার রিভিউয়ের আবেদন করেছি। এটা রিভিউয়ের যে অ্যাপ্লাই করেছি তার নাম্বার পড়েছিল DEABD/E/2019/28808। এটাও একই। এখানে আমার ওপরে আছে কমপ্লেন্টের অংশ, নিচে এই যে স্টেট ব্যাংকের রিপ্লাই, কারেন্ট স্ট্যাটাস, কেস ক্লোজ, ডেট অফ অ্যাকশন 23/8/2019, ওই রিপোর্টের ভিত্তিতে। এই জিনিসটাতে অবশ্য তো আছে, অফিসার নেম দেওয়া আছে শ্রী অসীম কুমার অধিকারী, ডেজিগনেশন আছে অ্যাসিস্ট্যান্ট এজিএম। ফোন নাম্বারও দেওয়া আছে, দরকার নেই আমার। 4 নম্বর কমপ্লেন করলাম। তারপরে অ্যাপিল ফর রিভিউ টু মাই রেজিস্ট্রেশন নাম্বার, একটাই, PMOPG/E/2019/03366775। প্রথম যেটা করেছিলাম, যেটা 22/6/2019, সেটার এগেনস্টে রিভিউয়ের অ্যাপ্লাই করলাম, রিভিউয়ের জন্য। এখানে রিভিউ অ্যাপ্লাই অনলাইনে কোনো প্রসেস ছিল না, কোনো অনলাইনে কোনো প্রসিডিওর বা অপশন ছিল না, সেই জন্য এটা ওখানে যে সর্বোচ্চ অফিসার বা ডিলিং যে অফিসিয়ালের নাম টাম পেয়েছি তাদেরকেই আমি পাঠিয়েছি। যেমন এই যে সুনীল পন্তকে পাঠিয়েছি। সুনীল পন্ত হচ্ছে সুনীল পন্ত হচ্ছে
দেখিয়ে দিই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যাবিনেট সেক্রেটারিয়েট ডিরেক্টরেট অফ পাবলিক গ্রিভেন্স, তার যে প্রধান এটা সুনীল পান্ত, এটা পুরোটা আসেনি আমার ইয়েতে, নিচে যে অ্যারো দেওয়া আছে সুনীল পান্ত, এখানে কমপ্লেনটা করেছিলাম অনলাইনটা, যার নাম্বার এই যে DPG/2/2019/81702। সেই জন্য সুনীল পান্তকে ইমেল করে আমি রিভিউয়ের আবেদন করেছি। স্যাটিসফ্যাক্টরি রিড্রেস না হওয়াতে সেক্রেটারি pg@nic.in এটা একটা অ্যাড্রেস পেয়েছি ওখানে, আর সুনীল পন্থ তো তার পাঠানোই আছে কমপ্লেনের কপিটা, নাকি করেছি। এই কমপ্লেন এই রিভিউয়ের অ্যাপিল করেছি 20 আগস্ট 2019, 2019 সালের আগস্ট মাসের 20 তারিখে। একই জিনিস ওখানে রেডিমেড সব রিপ্লাই চলে আসছে, নো মেরিট কেস ক্লোজড, সব আছে সব, মানে এটা একটা বিরাট একটা চক্রান্ত। পুরো দেশের সবাই তো 7 বছর হয়ে গেল, আজ পর্যন্ত একজন কেউ পজিটিভ উত্তর দেয়নি, একজন কেউ সাড়াই দেয়নি, মানে আমাকে এটা যে প্রতিবাদ করবে তার জন্য কোনো সাড়া বা আমাকে সাহায্য করার জন্য তাই কেউ দেয়নি। কাজেই আমার এটা বলার অধিকার আছে যে পুরো দেশের সব ডিপার্টমেন্ট সবাই, মানে সব কিছুই, পুরো দেশটাই জড়িত আছে এই ষড়যন্ত্রে। স্টেট ব্যাংক যে ষড়যন্ত্র করেছিল তার পুরো শক্তি নিয়ে 2.5 লাখের উপর যে তাদের কর্মচারী, অফিসার সব মিলিয়ে টোটাল কর্মী, তাদের সবাই ইনভলভ হয়েছিল এই ষড়যন্ত্রে। সবাই মিথ্যাচার করেছে, প্রচার করেছে চুরি হয়নি, সবাই মিথ্যাচার করে প্রচার করেছে ক্যাশিয়ারের সাজানো ঘটনা, এবং সবাই কিন্তু ক্রাইম করেছে স্টেট ব্যাংকের। অবশ্যই ইউনিয়নগুলোও ছিল, ইউনিয়নগুলো নিয়ে সেরকম কি আর বলবো, ইউনিয়ন দায়ী ছিল, কারণ ইউনিয়ন ছাড়া কাজ হয় না। এত বড় একটা স্টাফের চাকরি বিনা দোষে চলে গেল, চোরকে বাঁচিয়ে দিল, ইউনিয়ন ছিল। পাঁচ নম্বরটা করলাম 2/9/2019 তারিখে, DEABD/E/2019/30930। Second appeal for review of my complaint, original complaint, PMOPG, প্রথমটা 0336775, এটার ডেট হচ্ছে 22/6/2019 ছিল। আর এটার জন্য যে রিভিউ, সেটার ফার্স্ট রিভিউ চাইলাম। মানে রিভিউটাতেও কিছু নাই, একই কিছু, রিভিউ তো করছে না, ওর নামেই রিভিউ। রিভিউ মানে আবার চিঠি যাচ্ছে হয়তো ওই ডিপার্টমেন্ট থেকে, এই সেন্ট্রাল ডিপার্টমেন্ট থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টের, স্টেট ব্যাংক তৈরি করাই আছে, ওই চেপে দিয়ে দিচ্ছে, খালি ডেটটা আলাদা আছে। ওই রিপোর্টের ভিত্তিতে নো মেরিট কেস ক্লোজড। পিএমওপিজির প্রথম যে রিভিউটা পাঠিয়েছিলাম সেটার রিপ্লাই হয়ে গেছে, সেই জন্য সেটার ওপর ফার্স্ট রিভিউ। আর অরিজিনাল পিএমওপিজি প্রাইম মিনিস্টার্স যে কমপ্লেন করেছিলাম সেটার উপর সেকেন্ড রিভিউ। এই দুটোই চেয়েছিলাম, এর রিপ্লাই সব একই আছে। কেস ক্লোজড, 7/9/2019 কেস ক্লোজ করলো স্টেট ব্যাংক। অ্যাটাচমেন্ট কপি অফ রিপ্লাই টু কাস্টমার। স্টেট ব্যাংক অনেক জায়গায় উল্লেখ করেছে কাস্টমার বা আমার কথা বলেছে স্টাফ, কনসার্ন স্টাফ বা রিটায়ারি আমাকে পাঠিয়েছে। স্টেট ব্যাংক কখনো কিছু পাঠায়নি আমাকে। আমি কমপ্লেন করতে শুরু করার পর স্টেট ব্যাংক লিখিতভাবে আমাকে কোনো কিছুই পাঠায়নি, একমাত্র NHRC মানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের নির্দেশ অনুযায়ী তাদের যে লেটার ছিল, ইনস্ট্রাকশন, তার যে রিপ্লাইটা ছিল বা তার যে বলেছিল অ্যাকশান নিতে, আমাকে সঙ্গে নিয়ে, আমাকে সঙ্গে টঙ্গে নেয়নি, আমাকে কোনো খবরই দেয়নি। স্টেট ব্যাংকের সব নিজে নিজেই হয়ে যায়, সব 2 নম্বরই না, সব মহা 2 নম্বরই, মহাচোর। তো বোঝাই তো যাচ্ছে, একটা পাতি চোর কাউন্টার থেকে টাকা চুরি করলো, সবাই দেখলো, সবাই, বহু লোক দেখলো, কাস্টমার দেখলো, এমনি জেনারেল পাবলিক দেখলো, জানলো
বাজার মার্কেট আছে ওখানে, তারা জানলো, ব্যাংকের সবাই জানলো, মালদা ব্রাঞ্চেই তো বহু স্টাফ। আর এটা এমন খবর যে টাকা চুরি করে ধরা পড়েছে, তো বিশাল খবর। আমি তো তার আগে 34 বছর 9 মাসে কখনো এই খবর, চুরি করার খবর শুনিনি। সিসিটিভি থেকে টাকা এক্সেস পেমেন্ট ধরা গেছে, সেটা আবার ফেরত আনা গেছে, এটা হয়েছে। আমার বেলা সিসিটিভিটার কোনো ভ্যালু নাই। তো সেই রেডিমেড রিপ্লাই আছেই স্টেট ব্যাংকের, যে নো মেরিট কেস ক্লোজড। রিপোর্টের ভিত্তিতে রিপোর্টে বলা আছে যে এগুলো কিছু ঘটেনি। আমি যে কমপ্লেনগুলো করেছি, চুরির ঘটনা, আমার উপর অত্যাচার, আমাকে চাকরি ছাড়তে বাধ্য করা, এই 3টা তো মেন কমপ্লেন আমার। ওইগুলোর বিষয়ে একটাও কোনো উল্লেখ নাই। 6 নম্বরটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওই যে ডিরেক্টরেট অফ পাবলিক গ্রিভেন্স, নাম্বার 6 নাম্বার আছে এখানে। সুনীল পান্ত এটা লেটার করেছে। The above mentioned ministry department is being requested to take appropriate action. মানে এরা পাঠিয়ে দিয়েছে সেক্রেটারি ফিনান্স, সেক্রেটারি এফএস, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স সার্ভিসেস, জীবনদীপ বিল্ডিং, ফিনান্স মিনিস্ট্রি, ফাইন্যান্স সেক্রেটারিকে পাঠিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়ার জন্য। ওদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন মানে সেই একই, ওই ছাপানোই আছে, নো মেরিট কেস ক্লোজড। মাই 4th, এগুলো ডিপার্টমেন্ট কী করতে খুলে রেখেছে? প্রাইম মিনিস্টার্স অফিস, এই যে ফিনান্স ডিপার্টমেন্ট, এই অম্বুডসম্যান, অনলাইন কমপ্লেন্টের ব্যবস্থা জেনারেল পাবলিকের জন্য। তো কাজ করে না, তো কী করতে রেখেছে? কাজ করে না। দুটো হতে পারে, আমার জন্য করবে না, তো আমার তো আর মুখ দেখে না, এরকম কোনো ব্যাপার নেই। আমি একটা জেনারেল পাবলিক, দেশের একজন রেসপন্সিবল সিটিজেন, যে দেশের সব নিয়মকানুন মেনে চলে। তো আমার ব্যক্তিগত ব্যাপার তো নেই যে ব্যক্তিগতভাবে এটা করবে না, করলো না তার মানে কাজ করে না। আর 3 নম্বরে একটা আছে এসবিআইয়ের এগেনস্টে কেউ কোনো কথা বলতে পারবে না। তাহলে প্রাইম মিনিস্টার্স অফিস হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল একটা ডিপার্টমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের বা পুরো ইন্ডিয়া গভর্নমেন্টের, ইন্ডিয়ার। সে স্টেট ব্যাংকের এগেনস্টে কিছু করতে পারবে না, কোনো কথা বলবে না? ব্যাপারটা তো উল্টো হওয়ার কথা। আমি তো সেরকমই আমার ধারণা যে প্রাইম মিনিস্টার্স অফিস স্টেট ব্যাংকে, এগুলো যখন বলবো আমি ডিসকাস করবো এগুলো নিয়ে, আমার ধারণাগুলো তো বলতেই হবে। আমার কাজ হচ্ছে না, আমি চাকরি হারিয়ে 7 বছর হয়ে গেল আমার, বিভৎসভাবে এই দিনগুলো কাটাচ্ছি, প্রতিটা দিন। তো ডিপিজির থেকেও হলো না 6 নম্বর কমপ্লেন। 7 নম্বরটা রিভিউ পাঠিয়েছি ইমেল করে, দ্য সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ ফিনান্স সার্ভিসেস, ওখানে তো পাঠালো সুনীল পান্ত। ওইটা যাক, ওয়েবসাইটের যে গাইডলাইন আছে সেই অনুযায়ী এখানে প্রভিশন আছে যে কাকে রিভিউয়ের আবেদন করতে হবে। দ্য সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এখানে গভর্নমেন্ট ডিপার্টমেন্টের যে 4টা কমপ্লেন করেছিলাম, কমপ্লেন প্লাস রিভিউ মিলে, সেই 4টারই রেফারেন্স দিয়েছি। পিএমওপিজি, ডিইএবিডি 28808, ডিইএবিডি 30930, ডিইএবিডি 81702, ডিপিজি, সরি লাস্টেরটা ডিপিজি, ডিরেক্টরেট অফ পাবলিক গ্রিভেন্স 81702। এগুলো রেফারেন্স দিয়ে আমি সব লিখেছি যে মানি স্টিলিং, টাকা চুরি হয়েছিল স্টেট ব্যাংকের আমার কাউন্টার থেকে, কিন্তু ব্যাংক তার এগেনস্টে অ্যাকশান না নিয়ে, চোরের এগেনস্টে কোনো অ্যাকশান না নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। এবং আমার যে ইনোসেন্ট যে ক্যাশিয়ার, সেই ক্যাশিয়ারকে ভয়াবহ অত্যাচার করে আমাকে চাকরি ছাড়তে বাধ্য করেছে। তা নাহলে আমি প্রাণে বাঁচতাম না, প্রাণ বাঁচাতেই আমি চাকরি ছেড়েছি। 7 নম্বরটা ইমেলটা করেছি ir@nic.in, আরেকটা fs@nic.in, ফিনান্সের সেক্রেটারি। আরেকটা আইআর, এটা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, ও আইআর ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, তার একটা অ্যাড্রেস পেয়েছিলাম ওখানে, তাকে দিয়েছিলাম। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন খুবই এটা জরুরি, স্টেট ব্যাংকের ইন্ডাস্ট্রিয়াল রিলেশন
একজন আরএম এ নিয়ে খুব খবর নিয়েছিল মালদা আসার সঙ্গে সঙ্গে, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কেমন, স্টাফদের সঙ্গে, অফিসারদের সঙ্গে, ক্লারিক্যাল বা সাবঅর্ডিনেট স্টাফ, এদের সম্পর্ক, সুসম্পর্ক, এগুলোকেই ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের মধ্যে ফেলছে। তো ইন্ডাস্ট্রিয়াল রিলেশন তো খুবই খারাপ। স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চের চিফ ম্যানেজার, কাস্কিড ম্যানেজার সহ সব অফিসারই আবার আমার এগেনস্টে ডাইরেক্ট ষড়যন্ত্র করলো চোরের সঙ্গে, এবং আমাকে অত্যাচার করলো ডাইরেক্ট, যেগুলো মানসিক নির্যাতন, হুমকি দেওয়া, রিভলভার দেখিয়ে ভয় দেখানো, তারপরে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা অভিযোগ এনে, যেগুলো চুরির সঙ্গে সম্পর্ক নাই, চুরি যা সেটার উপর না হলে মানে বানিয়ে বানিয়ে অপ্রাসঙ্গিক অবান্তরভাবে অনেক অভিযোগ আনছে, সেগুলো ভয়েস রেকর্ড আছে, তার মধ্যেই তো আছে। তো ইন্ডাস্ট্রিয়াল রিলেশন খুবই খারাপ, ভাবা যায় না এত খারাপ। আবার সবার সঙ্গে বলবো না, সবাই তো, বাকি সবাই তো 2.5 লাখ কর্মচারী তো ব্যাংকের সঙ্গেই থেকেছে। ওই ঘুষখোর চোর অফিসার উজ্জ্বল কুমার, বিশাল কুমার, রজনীশ কুমার চেয়ারম্যান, এদের সঙ্গেই তো থেকেছে। বলা যায় যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে একজনের ওপর সবার প্রতিহিংসা চরিতার্থ করা কোনো কারণে, আমি জানি না কী কারণে। এটা 27শে সেপ্টেম্বর 2019 দিয়েছি। এটারও সেই একই রিপ্লাই এসেছিল, কাজের কিছু না। অ্যাপিল ফর রিভিউ টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে 14/10/2019 আমি ইমেল করে আবার রিভিউয়ের আবেদন করেছি। অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, যে নরেন্দ্র মোদীর অ্যাড্রেসটা পেয়েছি, নরেন্দ্র মোদী 1234@gmail.com, এটা করেছি 14 অক্টোবর 2019-এ। এটাতে কোনো রিপ্লাই পাইনি। 7A, এখানে যে 7টা দিয়েছি, ইমেলে রিভিউয়ের আপিল করেছি সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট আর IR। এটা এই মেসেজটা যায়নি, এই ইমেলটা যায়নি, একটা মিস্টেক হয়েছিল আমার ইমেল আইডি লিখতে, সেদিনই করেছি 27শে, এটা 27 তারিখে ছিল, 27শে সেপ্টেম্বর 2019, 7:24। তারপরে এটাই আনডেলিভার্ড ফিরে এসছে, তারপরে 27 তারিখেই 7:24 তো এটা, তারপরে আমি সঙ্গে সঙ্গেই 7A দিলাম 27শে সেপ্টেম্বর 2019-এ 7:47, মানে 23 মিনিট পরেই আমি করেছি, রিসেন্ট করেছি। রিসেন্ট due to wrong email ID used in the email sent earlier on the same date. The correct email ID is secretary-fs@nick.in. IR এর অ্যাড্রেসটা কাজে লাগেনি, আর ফিনান্স সেক্রেটারি অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে। 9 নম্বরটা চেয়ারম্যান, 1 নভেম্বর 2019, চেয়ারম্যান IBA, ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন, ব্যাংকগুলোর অ্যাসোসিয়েশন। তখন আমি জানতাম না, আমি যখন এটা অনলাইনে কমপ্লেন করার জায়গা খুঁজলাম, অনলাইনে কিছু পেলাম না, এটা আমি করেছি, ইমেল করেছি, তখনই জানলাম যে সেই সময় স্টেট ব্যাংকের চেয়ারম্যান রজনীশ কুমারই IBA চেয়ারম্যান ছিল। বিরাট ইমেল, একদম ডিটেলসে লিখেছি, যেহেতু রজনীশ কুমার স্টেট ব্যাংকেই ছিল, কোনো উত্তর দিল না, তার রেফারেন্সগুলোও তুলে দিয়েছি, যে কোনো কারণে হয়তো আপনি একটু এইভাবে তো বলা ঠিক না, একটু ভালোভাবে বলে যে আমার মনে হয় এই সবগুলো আপনার মানে ওভারলুকড হয়েছে, বা আপনি খেয়াল করেননি বা দেখেননি, যে কোনো কারণে আমি রিপ্লাই পাইনি, আমি আবার সেগুলোর কপি দিয়ে দিচ্ছি বলে সেগুলো সব কপি অ্যাটাচ করেছি আমি। IBA চেয়ারম্যানকে দিলাম 1 নভেম্বর 2019। রজনীশ কুমার ওয়াজ দ্য চেয়ারম্যান অফ IBA অ্যাট দ্য টাইম। নাম্বার 10, 10টা দিলাম পরের দিনই 2 নভেম্বর 2019-এ। এটা অনেকের উদ্দেশ্যেই দিয়েছি কপি করার জন্য, কপি টু এদের, ইচ্ছা করেই, যাতে কেউ ডিনাই না করতে পারে বা চেপে না দিতে পারে। চেপে তো দিবেই, ওই যে উপরে এগুলোই হয় তো ওপরে, আমাদের জন্য কোথাও কিছু কাজ নাই, ও পলিটিক্যাল কাজ নিয়ে সব ব্যস্ত, সাধারণ মানুষের জন্য কোনো কাজ হয় না। সে বড় বড় আন্দোলন হোক, এই মেডেল উইনার মহিলাদের আন্দোলন হোক রাস্তায়, বা কৃষকদের, ও কোনো কিছুতেই
আমাদের দেশের গভর্নমেন্ট বা প্রাইম মিনিস্টার ওগুলো সাড়াই দেয় না, চুপচাপ থাকে। মণিপুর কোনো জেনারেল পাবলিকের সমস্যা, মানে কোনো সে ভিকটিম হলো বা তার এগেনস্টে ক্রাইম হলো, ক্ষতিগ্রস্ত হলো, তাদের আবেদনে কোনো সাড়া দেয় না, আমি তো কখনো দেখিনি। এটা দিলাম এফএমও, ফাইন্যান্স মিনিস্টার nick.in। একটা আরডি নিউ দিল্লি, এটা কি আমার ঠিক খেয়াল পড়ছে না, আরবিআই এর একটা পার্ট, আরবিআই বোধহয় করেছিলাম, কিন্তু এটা আমি আন্ডারলাইন করিনি, মানে এটা ঠিক মতো যায়নি। আরবিআই ক্যালকাটা, RBI.org-এ আরবিআইতে আরেকটা পাঠিয়েছি, ওটা অম্বুডসম্যান, এটা কিন্তু আলাদা, এটা সেন্ট্রাল ভিজিলেন্স সেল। আচ্ছা, ইন্ডিয়ার গভর্নমেন্টের ওইটা না পেয়ে সেন্ট্রাল ভিজিলেন্স সেলে পাঠিয়েছি। সব বড় বড় ডিপার্টমেন্ট। কিন্তু সাধারণ সাধারণ মানুষের কথায় অভিযোগে এগুলো কাজ করে না। mail@iba.org.in, মানে রজনীশ কুমারকে আবার পাঠালাম এটা জানাতে যে আমি এদের সেই কপিটা, ওনাকে আগের দিন যেটা করেছি তার কপিটা আমি এদের ফরওয়ার্ড করে দিলাম। Forwarded to Finance Minister Nirmala Sitharaman, RBI Kolkata, IBA Chairman Rajneesh Kumar attaching complaints to SBI Chairman, dated 1/11, আগের দিনের গুলোর সঙ্গে। Due to non-delivery of the email ID of the RBI Governor Shaktikanta Das, non-availability of email ID of RBI Governor Shaktikanta Das, I sent to Central Vigilance Cell. এটাও তো বিরাট ব্যাপার, নিউ দিল্লি অ্যান্ড আরবিআই কলকাতা। এটা কোনো রিপ্লাই পাইনি, একটা রিপ্লাই বহুদিন পর কে দিয়েছিল, ব্যাংকিং অম্বুডসম্যান, 26শে জুন 2019-এ লিখেছে। এদের ব্যাংকিং অম্বুডসম্যানের যে দেখে যে কমপ্লেনগুলো, তার মধ্যে এই কমপ্লেনটা পড়ে না, আমি সেটা জানতাম। ওখানে কনজিউমার কোনো কাস্টমার ব্যাংক থেকে, যে কোনো ব্যাংক থেকে সার্ভিস না পেলে সেই কমপ্লেনটা প্রথমে তো সেই ব্যাংকে করতে হবে, 1 মাসের মধ্যে সলভ না হলে সেটা ব্যাংকিং অম্বুডসম্যান, এই আরবিআইতে এখানে করতে হবে। তো সেই হিসাবে এইটা কাস্টমারের কমপ্লেন না, কিন্তু এত সিরিয়াস জিনিস যে আমি আরবিআইকে জানানোর প্রয়োজন বলে মনে করেছি। সিকিউরিটির ব্যাপার, বাইরের চোর টাকা চুরি করলো, সিসিটিভি ফুটেজ চেপে দিল, ধামাচাপা দিল, চুরির ঘটনাটা অস্বীকার করলো চুরি হয়নি বলে, চোরকে ছেড়ে দিল এই ঘটনাগুলো চেপে দিয়ে, আর আমাকে কলঙ্কিত করার জন্য, দোষী সাব্যস্ত করার জন্য এবং আমার চরম ক্ষতি করে দেওয়ার জন্য যেটা করেছে, আমি তো চাকরি ছাড়তে বাধ্য হয়েছি, নাহলে তো মারা যেতাম, মেরেই ফেলতে হয়তো, আমাদের সেইটাই হয়তো প্ল্যান ছিল, চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, বিশাল কুমার এদের। আমি ঠিক সময় চাকরি ছেড়ে পালিয়েছি বলে প্রাণে বেঁচে গেছি। সিকিউরিটি ল্যাপসেস প্লাস রেপুটেশন অফ এসবিআই, এই দুটোর পক্ষেই ক্ষতিকর। এটা আমি আমার স্টেট ব্যাংকের কমপ্লেনে উল্লেখও করেছি। হিউম্যান রাইটসের কমপ্লেনেও যখন সেকেন্ড টাইমে আমি এক্সপ্লেইন করলাম পুরোটা, আমার কোনো রিপ্লাই না পেয়ে, তখন উল্লেখ করেছি যে স্টেট ব্যাংকের সিকিউরিটির বিষয়টা এবং রেপুটেশনটা খারাপ করা, এই দুটো ক্ষতিকর হবে। অটো অ্যাকনলেজমেন্ট ফ্রম আরবিআই, এটা আর নেই, হয়ে গেল, শেষ কমপ্লেন্ট। এরপরে শুধু আমি এটার ব্যাখ্যা করব না আজকে, নেক্সট।
এটা চার্ট করেছিলাম এফএমও আরবিআই কলকাতা মেইল আইবিএ। তারপরে কী করলাম, 11 নম্বর 10 নম্বর অব্দি কমপ্লেন ওখানে লজ করলাম। কমপ্লেন রিভিউ অ্যাপ্লিকেশন ফর রিভিউ, রিট পিটিশন ফাইল করলাম কলকাতা হাইকোর্টে। রিজেক্টেড হলো, ডেটটা আমার মনে নাই, 14ই জানুয়ারি বোধ হয় 2021, সরি 2020 14 জানুয়ারি হবে। রিজেক্টেড, হিয়ারিং ডেট দিইনি, এখনও বসায়নি। আরবিআই হাইকোর্টের আমার যে রিট পিটিশন দাখিল করেছিলাম সেটা নিয়ে আমি এখন কোনো ব্যাখ্যা করছি না, এটা অনেক সময় লাগবে। এটাও ব্যাখ্যা করব কারণ এখানেও একটা স্যাটিসফ্যাক্টরি কোনো রিপ্লাই ছিল না। হাইকোর্টেও যে এরকম হয় এত মানে কোথাও কোনো ভরসাই করা যায় না কোথাও না। হাইকোর্ট বা যে কোনো কোর্টে মুশকিল হচ্ছে, সেখানে আমি ঢুকতে পারছি না, সেখানে ভেতরে কী হচ্ছে আমি জানতে পারছি না, কে কী মানে উকিল আর জাজ, প্লাস তার উপর তখন ছিল, লকডাউন ছিল, সব ভিডিও রেকর্ডিং, ভিডিও কলে এই হিয়ারিংগুলো হতো। কিন্তু আমার বহু টাকা বেরিয়ে গেছে। প্রথম অ্যাপিলটা রিজেক্ট হয়েছে। রিজেক্টের কারণগুলো আমার কাছে যুক্তিগ্রাহ্য না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, বললো যে আমি এত বড় একটা ঘটনা 3 মাসের মধ্যে কেন নিয়ারেস্ট পুলিশ স্টেশনে এফআইআর করলাম না। এফআইআর আমরা করতে পারি না। আমার উকিল বলছে যে এটা মানতে চাইলো না। এফআইআর অফিসকে করতে হবে, ব্যাংককে করতে হবে। ব্যাংক কেন করলো না তার উত্তর আমি দিতে পারবো না। এফআইআর করিনি বলে রিজেক্ট করার ওই একটা কারণ এটা, এফআইআর কেন করিনি 3 মাসের মধ্যে, অথবা 1 বছরের মধ্যে কেন হাইকোর্টে। আরে আমি কি আইনের বিষয়ে এক্সপার্ট নাকি যে 1 বছরের মধ্যে হাইকোর্টে যেতে হবে না কোথায় যেতে হবে আমি জানবো। আর এফআইআরটা তো আমি করতে পারি না। এবং এফআইআর করতে গেছিলাম, এই এফআইআর করাটা আলাদা ঘটনা। থানায় যাওয়ার জন্যই তো ব্যাংক ওর উপর ভিত্তি করেই তো আমাকে অ্যাটাক করেছে, যত আক্রমণ করেছে, নির্যাতন করেছে, অপমান করেছে, ভয় দেখিয়েছে, সব তো ওই ব্যাপারেই। তুমি থানায় গিয়েছিলে কেন? চোরের প্রেস্টিজে লেগেছে, সেই জন্য চোর টাকা দিল না আর ব্যাংক ফিরে আসবে না। মানে আমার সর্বনাশ করার জন্য যতদূর এগিয়েছে উজ্জ্বল কুমার, বিশাল কুমার এবং অন্যান্য স্টাফরা চক্রান্ত করে, মিথ্যা কথা প্রচার করে, সেখান থেকে আর ফিরে আসবে না। তো প্রথম এই মামলাটা রিজেক্ট হওয়ার পর অনেক বেশি টাকা দিয়ে, বেশি ফিস দিয়ে সিনিয়র উকিল হায়ার করে আবার করা হয়েছিল। আমার উকিল জানিয়েছিল ফোনে যে এইবারের অ্যাপিলটা অ্যাকসেপ্ট হয়েছে ডিভিশন বেঞ্চে, হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের আন্ডারে ডিভিশন বেঞ্চ। সেটাতে কিন্তু 3টা হিয়ারিং হওয়ার পর, 3টা হিয়ারিংয়ে তো আমার পকেট ফাঁকা হয়ে গেল। 3টা হিয়ারিংয়েও কোনো রিপোর্ট, কোনো পজিটিভ কোনো খবরই আসলো না আমার কাছে। মানে উকিল কোনো বলতে পারলো না কী ঘটলো ভিতরে, একদমই করে এড়িয়ে গেল। আর আমার উকিলের উত্তরগুলো স্যাটিসফ্যাক্টরি ছিল না। আর 3 দিনে না হলে তো বুঝতেই পারলাম তাহলে প্রবলেম অন্য জায়গায় আছে এবং সহজে হবে না। অনির্দিষ্টকাল এটা হিয়ারিং চলতে থাকবে এবং ওইভাবে প্রচুর টাকা বেরিয়ে যাবে। তখন আমি উকিলকে বলে দিলাম যে আমি আর কোর্টে আসবো না, এটা থাক। এই অবস্থায় কোর্টের কেসটা পেন্ডিং অবস্থায় থাকা অবস্থায়, পেন্ডিং থাকে কি থাকে না জানি না, এই বিষয়টা কিন্তু একটু আলাদা। কোর্টে আমি গেছি যে স্টেট ব্যাংক কোনো কিছু করছে না, স্টেট ব্যাংককে দোষী করতে যাচ্ছি না যে এই ঘটনাগুলো স্টেট ব্যাংক করেছে, চুরি হয়েছে, হয়েছে। স্টেট ব্যাংক দেখছে না কারণ ডিপার্টমেন্টাল কিছু ইনকোয়ারি করছে না, রিপ্লাই দিচ্ছে না চেয়ারম্যান। তো হাইকোর্ট ওগুলোকে পাত্তাই দিল না, খুব উত্তর খুব চিপ টাইপের রিপ্লাই আছে, কেন অ্যাকসেপ্টেড হলো না। পরেরটাও 3 দিনে কেন হিয়ারিং হলো, আর কী হলো তাহলে? কমপ্লেনটা যখন এরকম চুরির বিষয় নিয়ে, চুরিকে কেন্দ্র করে চোরকে বাঁচানোর জন্য আমার উপর অত্যাচার, আমার উপর অত্যাচার দিনের পর দিন চলতে থাকায় এবং আমার পাশে একজনও স্টাফ না থাকায়, যারা সবাই চোরকে সাহায্য করছে মিথ্যা প্রচার করে, ইউনিয়ন না থাকায়, মৃত্যু ভয়ে, আমি তো এমনিতেই অনেক রোগ ছিল, তো 57 বছর বয়স, ফোবিয়া ধরে গেল, প্রেশার সুগার তো অ্যাবনর্মাল বেড়ে গেল, প্যালপিটেশন, যে কোনো মুহূর্তে মরে যাবে এরকম একটা অবস্থা হওয়ার পর আমি ছেড়ে বেরিয়ে গেলাম।
তো এগুলো প্রথমে যখন অ্যাকসেপ্টেড হলো, তো এগুলো বিষয়ে তো অ্যাটলিস্ট একটা অর্ডার হতেই হবে যে এটা এনকোয়ারি হোক। এটা তাছাড়া আমার সব জিনিস ওখানে ফুটেজ, যে এই চুরির সিসিটিভি ফুটেজ, তারপরে অত্যাচারের যে ভয়েস রেকর্ড পেয়েছি, আরও অনেক কল রেকর্ড, ভয়েস রেকর্ড যে পেয়েছি, যেগুলো প্রমাণ করে যে এই ঘটনাগুলো সব ঘটেছিল। স্টেট ব্যাংক থেকে চুরি হয়েছিল, স্টাফরাই সিসিটিভি ফুটেজ জোগাড় করেছিল, সেই স্টাফরাই পরে চোর এবং চোরের মালিক বিষ্ণু ঘোষের সমর্থনে চোরকে সাহায্য করতে মিথ্যা প্রচার করলো যে ব্যাংক থেকে কিছু চুরি হয়নি, ওটা ক্যাশিয়ার সাজানো ঘটনা, ব্যাংক থেকে চুরিই হতে পারে না। এটা এগুলো করলো। ইউনিয়ন আমার পাশে দাঁড়ালো না, ইউনিয়ন প্রথম থেকেই দাঁড়ায়নি, অর্থাৎ চক্রান্তটা অনেক আগে থেকেই হয়েছে। এবং এমনও হতে পারে যে ওই চক্রান্তের জন্যই চোর চুরি করেছে এবং আমরা খুঁজে বেড়াচ্ছি। প্রথমে তো টাকাটা দাবি করেছি, দেয়নি বলে, সেটা না ফেরত দিয়ে হয়তো কোনো কারণে খবর গেছে। আমার মনে হয় যে এই উজ্জ্বল কুমার বিশাল কুমারকে রজনীশ কুমার চেয়ারম্যান এই পারপাসেই পাঠিয়েছিল, এরকমও হতে পারে। একদম পুরো প্রিপারেশন নিয়েই এসেছিল, প্রথম দিনই তো আমার উপর ভয়ানক দুর্ব্যবহার করেছে উজ্জ্বল কুমার আর পার্থ চক্রবর্তী। তারপরে হাইকোর্টে আর হিয়ারিং তো আমি সম্ভব না আর অত টাকা দিয়ে করা, এবং তাহলেও হবে না। এমন যদি হতো যে আরেকটা করলেই হয়ে যাবে, সে কোনো রকমে চেষ্টা করা যেত, সে হয়নি। তখন খবর দেখলাম যে স্টেট ব্যাংকের চেয়ারম্যান পাল্টে গেছে, ডিকে খাড়া নামে একজন চেয়ারম্যান হয়েছে রজনীশ কুমারের বদলে। তখন ডিকে খাড়াকে আবার আমি নতুন করে ইমেল করে আমি কমপ্লেনটাকে আর কি রিভাইভ করলাম, যে আগের রেফারেন্স দিয়ে এই কমপ্লেন পাঠিয়েছিলাম, এই ঘটনা ঘটেছিল, চুরি অত্যাচার এগুলো সব বললাম, জানালাম। আগের কমপ্লেনগুলো সবগুলো রেফারেন্স দিয়ে দিলাম, অ্যাটাচ করে দিলাম, এবং রিকোয়েস্ট করলাম যে আমার হাইকোর্টে কেস পেন্ডিং আছে, তাহলে আপনি একটা উপযুক্ত তদন্তের ব্যবস্থা করে তদন্ত করে এই আমার কমপ্লেনটার বিষয়ে আপনি এটা সলভ করুন। তাহলে ওই হাইকোর্টের কেসটাও ড্রাফট করতে সুবিধা হবে, যে ওইটাও ড্রাফট হয়ে যাবে অটোমেটিকলি। ওটা উল্লেখ করেছিলাম যে হাইকোর্টের কেসটাকেও ড্রাফট করতে আমাকে হেল্প করার জন্য। এখানে একটা রায় দিয়ে দিলে তো হয়ে যেত, কিন্তু 3টা ইমেল পাঠানোর পর ওই প্রথমবারের মতোই একজন এলএইচএ পিপিজি কলকাতা থেকে অফিসার ফোন করে এই বিস্তারিত ঘটনা জেনে নেয়। এর ফোনটা ছিল 26-27 মিনিট মতো। তারপরে জেনে নেওয়ার পর বেশ কিছুদিন পর আরেকজন ফোন করে জানায় যে সম্ভবত উকিল ছিল, আপনি কোর্টে গেছিলেন কেন? স্টেট ব্যাংক আমার উপর অত্যাচার করে, মিথ্যা কথা প্রচার করে, কলঙ্কিত করে, সবাই 2 নম্বরই করে, ব্যাংককে প্রতারিত করে, চুরি হলো, টাকা চুরি চেপে দিলাম, চুরি ঘটনা চেপে দিলাম, সিসিটিভি ফুটেজ চেপে দিলাম, এগুলো তো ভয়ঙ্কর অন্যায় ব্যাংকের পক্ষে। ব্যাংকের এই যে অফিসার যারা করেছে, একটা বিশাল অপরাধ, সেগুলো করছে ব্যাংক, পুরো ব্যাংক করেছে। আসলে ব্যাংকের তো কেউ বাকি নাই, চেয়ারম্যান অবধি সবাই করেছে। তো ঠক বাজতে গাঁও জোয়ার হয়ে যাবে, কে ধরবে তাকে? সেই জন্য পুরো ব্যাংক 100% স্টাফ নিয়ে যেটা করেছে আমার এগেনস্টে এবং চোরের পক্ষে। সে জিজ্ঞাসা করছে কোর্টে গেলেন কেন? খুব বিরক্তিকর প্রশ্ন। কোর্টে কেন গেছি জানে না? বললাম ছোটো করে যে ব্যাংক আমাকে উত্তর সাড়া দেয়নি, সেই জন্য ব্যাংক উত্তর দেয়নি। সে বললো যে সাবজুডিস আছে কেসটা, বলে ব্যাংক এখন কিছু করবে না, ব্যাস হয়ে গেল, শেষ। এরপরে কিন্তু 2021 সাল থেকে আমি সমানে 2021 সাল থেকে আমি সোশ্যাল মিডিয়ায় আমার যখন সবাই যখন কেউ কিছু করলো না, ইগনোর করলো আমার কমপ্লেনটাকে, এত বড় বিষয়টাকে, একটা মানুষের, একটা পরিবারকে ধ্বংস হয়ে যাওয়ার পথে এতজনের যে দুর্নীতি, এতজনের যে প্রতারণা, স্টেট ব্যাংকের প্রতারণা, আমাকে সহকর্মী হিসাবে প্রতারণা, বিশ্বাসঘাতকতা, সহকর্মীকে ব্যাংকের সাথে এইসব যে অন্যায় হলো, কেউ কিছু করলো না।
হাইকোর্টকেও ধরে নিচ্ছি, কারণ 3 দিন হিয়ারিংয়েও কোনো রিপোর্ট নাই, মানে ও আমাকে ঝুলিয়ে দিয়ে আমাকে শেষ করে দিত। শেষ হয়েই গেলাম। শেষ আমাকে ব্যাংকই করলো। ব্যাংকই হচ্ছে এপিসেন্টার, অরিজিনেটিং পয়েন্ট। যেমন ব্যাংকের প্রবলেমটা, চুরিটা হয়েছে অরিজিনেটিং পয়েন্ট, মেন সোর্স। 2021 সাল থেকে সিসিটিভি ফুটেজ, এই সব যত ভয়েস রেকর্ড আছে সব মিলে সোশ্যাল নেটওয়ার্কিং সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, টুইটার, আরও কোথাও কোথাও আছে, গাদা গাদা পোস্ট করেছি। এই তো 21 থেকে 21, 22, 23, 24, 25, 5 বছর চলছে এটা নিয়ে। হাজার হাজার পোস্ট করেছি। মানুষে একদিনে এক একটা ইয়েতে ভাইরাল হয়ে যায়, 1 ঘন্টাও লাগে না। এটাতে 7 বছর হয়ে গেল ঘটনার পর, এবং 5 বছর হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকার পর। আজ পর্যন্ত একজনও, সারা ভারত থেকে একজনও, শুরুটা করি মালদা থেকে, আমার নিজের শহর মালদাতে বহু পাবলিক জানে, বহু কাস্টমার জানে, এবং ওই নিয়ার যে মার্কেট চিত্তরঞ্জন, বহু লোকে জানে। আমি অনেককে বলেছি, তো একজনও কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিল না, চোরকে কিছু বললো না। সেই জন্য আমি শুরু করেছি এটাতে যে চোর চোর বলে চিৎকার করলেই মানুষে ছুটে গিয়ে চোরকে ধরে দেয়, ধরে গণধোলাই দিয়ে কখনো কখনো মেরেই ফেলে। আর এখানে চোর তো ছাড়া পেয়েই গেল সবার সামনে দিয়ে, কেউ কিছু করলো না, এবং চোর আমার চাকরি খেয়ে নিল। স্টেট ব্যাংক তাকে সাহায্য করলো, সহায়তা করলো, গাদ্দারি করে। সারা দেশ থেকে কেউ দেয়নি। অনেক নেতা, মন্ত্রী, অনেক সাংবাদিক, অনেক মিডিয়া, অন্যান্য প্রখ্যাত ব্যক্তি বিভিন্নভাবে কানেক্ট করার চেষ্টা করেছি। মিডিয়াগুলোকে বা নিউজ পেপারকে তো ইমেল যা পেয়েছি সেগুলো তো দিয়ে দিয়েছি। কেউ পরোয়া করেনি, কেউ উত্তর দেয়নি। এরও আমি কারণ জানি না, এভাবে চলছে।